ওকে, আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স এন্ড ম্যাটেরিয়ালস ল্যাব কোর্সের এক্সপেরিমেন্ট নাম্বার 4 টেনশন টেস্ট অফ মাইল্ড স্টিল নিয়ে। তো আমাদের কনস্ট্রাকশন কাজে যত ধরনের রিনফোর্স কংক্রিট কনস্ট্রাকশন হয়ে থাকে এবং সেখানে রিনফোর্সমেন্ট হিসেবে সাধারণত মাইল্ড স্টিল ব্যবহার করা হয়ে থাকে, এবং এই মাইল্ড স্টিল বা রিনফোর্সমেন্টের যে গ্রেডটা বাজারে প্রচলিত আছে, যেমন 500 ডব্লিউ বা 420 ডব্লিউ, বর্তমানে 600 ডব্লিউ অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে রিনফোর্সমেন্টের রিয়েল স্ট্রেংথ, যেটা কিনা এই টেনশন টেস্টের মাধ্যমে ডিটারমিন করা যায়। তো আমরা আজকের এই এক্সপেরিমেন্টে জানবো যে কিভাবে কোন প্রসেসে মূলত এই মাইল্ড স্টিল রিনফোর্সমেন্টের টেনশন টেস্ট করা হয়ে থাকে, এবং টেনশন টেস্টের মাধ্যমে কিভাবে রিনফোর্সমেন্টের ইল্ড স্ট্রেংথ বা গ্রেড নির্ধারণ করা হয়ে থাকে। তো এই টেস্টের উদ্দেশ্য হচ্ছে টু পারফর্ম দ্য টেনসাইল স্ট্রেংথ টেস্ট অফ মাইল্ড স্টিল, টু ডিটারমিন দ্য মেকানিক্যাল প্রপার্টিস অফ মাইল্ড স্টিল স্পেসিমেন, অ্যান্ড টু স্টাডি দ্য ফেইলার প্যাটার্ন অফ মাইল্ড স্টিল। তার মানে আমরা মাইল্ড স্টিলের টেনসাইল স্ট্রেংথ কিভাবে নির্ণয় করা হয় সেটা জানবো, অন্যান্য যে মেকানিক্যাল প্রপার্টিসগুলো আছে সেটার সাথে ফেইলার প্যাটার্ন কি হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব। তো এই টেস্টটা মূলত হচ্ছে এএসটিএম এর E8 স্ট্যান্ডার্ডকে ফলো করে আলোচনা করা আছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্ট মেথড ফর টেনশন টেস্টিং অফ মেটালিক ম্যাটেরিয়ালস। এই টেস্টের সিগনিফিক্যান্স অনেক। সাধারণত আমাদের যে রিনফোর্সমেন্টগুলো স্ট্রাকচারে ব্যবহার করা হয়ে থাকে তার মেকানিক্যাল প্রপার্টিজ, যেমন টেনসাইল স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ, ইলংগেশন, ডাক্টিলিটি, এই বিষয়গুলো হচ্ছে রিনফোর্সমেন্টের অতি গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, যেগুলো হচ্ছে ডিজাইন করার সময় এবং ওই ম্যাটেরিয়ালগুলো স্ট্রাকচারে ব্যবহার করার পূর্বে একজন ইঞ্জিনিয়ারকে ডিসাইড করতে হয়। তো এই টেস্টের মাধ্যমে মূলত হচ্ছে ম্যাটেরিয়ালসের ফোর্সের ফলে তার যে ডিফরমেশন হবে, তার ওভারঅল যে টেনসাইল লোড পারফরমেন্স, সেই পারফরমেন্সের অ্যাবিলিটি মূলত মেজার করা যাবে। তো এই টেস্ট করার জন্য মূলত হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে সংক্ষেপে ইউটিএম বলা হয়। তো এখানে আমাদের ল্যাবে যে ইউনিভার্সাল টেস্টিং মেশিনটা আছে, সেই ইউনিভার্সাল টেস্টিং মেশিনের প্রত্যেকটা এলিমেন্টের নাম দেওয়া আছে। তো এই নামগুলো তোমরা একটু দেখে নিবে, যেন পরবর্তীতে তোমাদের কাজ করতে গিয়ে এগুলোর মাধ্যমে কাজ করাটা সহজ হয়। এটার জন্য সাধারণত মাইল্ড স্টিল স্পেসিমেন ব্যবহার করা হয়ে থাকে, সেটা 16 মিলিমিটার ডায়ার, 20 মিলিমিটার ডায়ার বা 25 মিলিমিটার ডায়ার হতে পারে। সাধারণত আমাদের 420 ডব্লিউ এবং 500 ডব্লিউ গ্রেডের অ্যাভেলেবেল রড আছে। আমরা বর্তমানে যেহেতু 500 ডব্লিউ গ্রেডটা প্রচলিত, সো এই গ্রেডের রিনফোর্সমেন্টের মূলত টেনশন টেস্ট ক্লাস আলোচনা করে থাকি। তো মাইল্ড স্টিলের কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে। তো এর মধ্যে একটা হচ্ছে ইলাস্টিসিটি অ্যান্ড প্লাস্টিসিটি। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, মাইল্ড স্টিলের জন্য না, শুধুমাত্র অন্যান্য সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। তো when external forces are applied on a body made of engineering materials, the external forces tend to deform the body, while the molecular forces acting between the molecules offer resistance against deformation or displacement of the particles continues till full resistance to the external forces is set up. অর্থাৎ কোনো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের উপরে যখন কোনো এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হয়, সেই এক্সটার্নাল ফোর্সের ফলে ওই ম্যাটেরিয়ালের অভ্যন্তরে যে মলিকুলগুলো আছে, সেই মলিকুলগুলো সেই ফোর্স রেজিস্ট্যান্সকে বাধা দেয়, এবং সেটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত দিতে পারে। ইফ দ্য ফোর্সেস আর নাও গ্রাজুয়ালি ডিমিনিশড, দ্য বডি উইল রিটার্ন। এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই ফোর্সটাকে রিলিজ করে দেওয়া হয়, তাহলে বডি যে ডিফরমেশন হয়েছিল ম্যাটেরিয়ালটা, সেই ডিফরমেশনটা তার পূর্বের অবস্থায় ফিরে আসে। So, elasticity is the property by virtue of which a material deformed under the load is unable to return to its original dimension when the load is removed. তার মানে ইলাস্টিসিটি হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের এমন একটা বৈশিষ্ট্য যার যেটার ফলে কিনা কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে যখন লোড প্রয়োগ করা হয় তখন সেটা ডিফর্ম হয়, এবং লোডকে যদি রিলিজ করে দেওয়া হয় বা সরিয়ে ফেলা হয়, তাহলে সেটা তার পূর্বের অবস্থায় ফিরে আসে। If a body regains completely its original shape, it is said to perfectly elastic. এবং সেটা যদি সম্পূর্ণরূপে তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন সেটাকে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক। তাহলে প্লাস্টিসিটি কি? প্লাস্টিসিটি ইজ দ্য কনভার্স অফ প্লাস্টিসিটি, অর্থাৎ প্লাস্টিসিটি হচ্ছে ইলাস্টিসিটি সম্পূর্ণ বিপরীত।
A material in plastic state is permanently deformed by the application of load and it has no tendency to recover. Every elastic material possesses the property of plasticity. তার মানে একটা ম্যাটেরিয়ালের মধ্যে যখন প্লাস্টিক স্টেটে চলে যায় তখন লোডকে যদি রিমুভ করেও দেওয়া হয় তাহলে সেটা তার পূর্বের অবস্থায় ফিরে আসে না। তো ওই অবস্থাটাকে বলা হয় প্লাস্টিক স্টেট এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মধ্যে মূলত ইলাস্টিসিটি এবং প্লাস্টিসিটি থাকে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা পূর্বের অবস্থায় ফিরে আসে এবং ইলাস্টিক লিমিট যেটা আছে সেই ইলাস্টিক লিমিটটা যখন ওভার হয়ে যায় তখন সেটা প্লাস্টিক স্টেটে প্রবেশ করে, তখন ওই অবস্থায় লোড রিলিজ করে দেওয়া হলো সেটার পূর্বের অবস্থায় ফিরে আসে। When large deformations occur in a ductile material loaded in the plastic region, the material is aid to undergo plastic flow. তো এখানে মূলত মাইল্ড স্টিলের একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আলোচনা দেখানো আছে। এই মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অন্য যারা আছে সবারই জানা প্রয়োজন। তো এটার হরিজন্টাল অ্যাক্সিস বরাবর মূলত স্ট্রেইন নির্ধারণ করা থাকে আর ভার্টিক্যাল ডিরেকশন বরাবর স্ট্রেস দেখানো থাকে। এটা প্রথম দিকে একদম জিরো পজিশন থেকে শুরু করে এটা একটা নির্দিষ্ট পর্যন্ত এই মাইল্ড স্টিলের স্ট্রেইন এবং স্ট্রেস ভার্সেস স্ট্রেইন এটা প্রায় লিনিয়ার থাকে এবং পরবর্তীতে সেটা আস্তে আস্তে একটু কার্ভ হতে থাকে। এরপরে কার্ভের পরিমাণ আস্তে আস্তে বেড়ে দেন স্লাইটলি এই স্ট্রেসের ভ্যালুটা কমে এবং স্ট্রেনের ভ্যালুটা স্লাইটলি বাড়ে। তার মানে এখানে স্ট্রেস কমছে কিন্তু স্ট্রেইন কিন্তু কমছে না, স্ট্রেইন কিন্তু বাড়ছে। এই লিমিটের পরে স্ট্রেসের বৃদ্ধির হার তুলনামূলক কম কিন্তু স্ট্রেন বৃদ্ধির হার তুলনামূলক বেশি এবং এখানে এসে এটা হচ্ছে তার আলটিমেট স্ট্রেস লেভেল। এখানে এসে স্ট্রেস আস্তে আস্তে কমতে থাকে কিন্তু স্ট্রেন বাড়তে থাকে। তার মানে স্ট্রেন লেভেল বা স্ট্রেনের পরিমাণ কোনো অবস্থাতেই কমবে না, স্ট্রেসের ভ্যালু একটা নির্দিষ্ট পয়েন্ট পরে কমে যায়, তারপর আবার বাড়তে থাকে, দেন আবার কমে যায়। তো এই যে যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এটা স্ট্রেট থাকলে এটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট। এরপরে সেটা একটু বাঁকা হয়ে উপরের দিকে উঠে গেলে এটা হচ্ছে ইলাস্টিক লিমিট। উপরে সি পয়েন্ট যেটা সেটা আর একটু স্ট্রেনটা অনেক বেশি হয়েছে, স্ট্রেসের পরিমাণটা কম হয়েছে, তো এটাকে বলা হয় ইল্ড স্ট্রেস লিমিট। তো ইল্ড স্ট্রেসের দুইটা লিমিট বলা হয়, একটা হচ্ছে আপার ইল্ড স্ট্রেস আর একটা হচ্ছে লোয়ার ইল্ড স্ট্রেস। এরপরে লোয়ার ইল্ড স্ট্রেসের পরে সেখানে আবার আস্তে আস্তে স্ট্রেসের পরিমাণ বাড়তে থাকে এবং সর্বোচ্চ যে পরিমাণে স্ট্রেসে চলে যায় এরপর আর স্ট্রেস বাড়ে না, ওই সর্বোচ্চটাকে মূলত বলা হয় হচ্ছে আলটিমেট স্ট্রেস। এরপরে সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং এটাকে বলা হচ্ছে এফ পয়েন্ট। এখানে এসে মাইল্ড স্টিলটা রাপচার হয়ে যায় অর্থাৎ ছিঁড়ে যায়, এটাকে বলা হয় রাপচার স্ট্রেস বা ব্রেকিং স্ট্রেসও বলা হয়ে থাকে। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে স্টেটটা আছে এই অংশটা হচ্ছে ইলাস্টিক স্টেট এবং তারপর অর্থাৎ ইলাস্টিক লিমিটের পরের যে অবস্থাটা ফেল করার আগ পর্যন্ত এটাকে বলা হয় প্লাস্টিক স্টেট। তো এখানে প্রত্যেকটা পয়েন্টের ডেফিনেশন আলোচনা করা আছে, যেমন প্রপোর্শনাল লিমিট পয়েন্ট এ, ইট ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ দ্য স্ট্রেস আপ টু হুইচ স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। অর্থাৎ প্রপোর্শনাল লিমিট হচ্ছে এ পর্যন্ত, যে পয়েন্ট পর্যন্ত কিনা স্ট্রেস এবং স্ট্রেন কি থাকে সমানুপাতিক থাকে। ইলাস্টিক লিমিট পয়েন্ট বি, দিস ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ স্ট্রেস আপ টু হুইচ ইফ দ্য ম্যাটেরিয়াল ইজ স্ট্রেসড অ্যান্ড দেন রিলিজড অর্থাৎ or unloaded the stress disappears completely, the original length is triggered। অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত ইলাস্টিক লিমিট পর্যন্ত মাইল্ড স্টিলের মধ্যে যদি লোড প্রয়োগ করা হয় স্ট্রেস আসে এবং লোড যদি রিলিজ করে দেওয়া হয় তাহলে সেটা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে, এরপরে সেটার পূর্বের অবস্থায় ফিরে আসবে না, সেটা ডিফরমেশনটা থেকে যাবে। এই বিটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। এরপর হচ্ছে পার্মানেন্ট সেট, ইলাস্টিক লিমিট পার হয়ে যাবার পরেই মূলত সেটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যায় আর তার আগ পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হয় ইলাস্টিক রিকভারি লিমিট। তো প্লাস্টিক লিমিটের মধ্যে আবার আছে হচ্ছে ইল্ড স্ট্রেস পয়েন্ট সি এবং ডি। তো যেটা বলছিলাম যে যখন এই সি পয়েন্টটাকে মূলত বলা হচ্ছে আপার ইল পয়েন্ট এবং ডি পয়েন্টটাকে বলা হয় হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। তো রিইনফোর্সমেন্টের যে গ্রেড আমরা যেটা বলি 500W, যেটাকে 72,500 PSI হয়ে থাকে, 500 মেগাপ্যাসকেল এসআই এককে, এটা হচ্ছে পয়েন্ট সি বরাবর যে স্ট্রেসটা থাকে, ঠিক আছে। তাহলে পয়েন্ট সি বরাবর আপার ইল স্ট্রেসের যে ভ্যালুটা সেটাই হচ্ছে মূলত একটা রিইনফোর্সমেন্ট ইল্ড স্ট্রেংথ।
আর পয়েন্ট ডি অর্থাৎ লোয়ার পয়েন্ট পর্যন্ত যেটা স্ট্রেস মূলত কিছুটা কমে বা অনেক সময় সেম থাকতে পারে, বাট স্ট্রেন আস্তে আস্তে বাড়তে থাকে। Upon the arrival of yield point, a ductile material such as low carbon steel stresses an almost unbelievable amount, frequently 10% of the original length। তার মানে যখন ইল পয়েন্টে চলে আসে তখনই মূলত একটা লো কার্বন স্টিল বা মাইল্ড স্টিল যেটা আছে সেটা তার অরিজিনাল লেন্থের 10% পর্যন্ত স্ট্রেস হতে থাকে। তাহলে এই ইল্ড স্ট্রেন্থকে মূলত অফসেট মেথডের মাধ্যমে ডিটারমিন করা যায় ফর ম্যাটেরিয়ালস হ্যাভিং এ স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম such as shown in figure, those that do not exhibit a well defined yield point. A value of stress known as the yield strength for the material is defined as one producing a certain amount of permanent strain। অর্থাৎ এই যে ইল্ড স্ট্রেস আপার ইল্ড পয়েন্ট এবং লোয়ার ইল্ড পয়েন্ট আছে, এটা যদি পারফেক্টলি ভাবে ডিটারমিন না করা যায় তখন সেটাকে অফসেট মেথডের মাধ্যমে মূলত এটার ইল্ড স্ট্রেংথের ভ্যালু, সেই ইল্ড স্ট্রেংথের ভ্যালুটা জানা যায়। এরপর আসে আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথ হচ্ছে একটা ম্যাটেরিয়ালের সর্বোচ্চ স্ট্রেস, যার পরে কিনা কোনো একটা ম্যাটেরিয়াল আর স্ট্রেস ক্যারি করতে পারে না এবং এরপর আস্তে আস্তে স্ট্রেস কমতে থাকে এবং স্ট্রেন কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, এবং এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্টকে নির্দেশ করে একটা স্ট্রেস সিস্টেম ডায়াগ্রামে। আর ব্রেকিং স্ট্রেংথ আর পয়েন্ট এফ, যখন কোনো স্যাম্পলের স্ট্রেস নেওয়ার ক্ষমতা একেবারেই কমে যায় তখন সেটা ছিঁড়ে যায় বা ফেল করে, তখন সেই স্ট্রেসটাকে মূলত বলা হচ্ছে ব্রেকিং পয়েন্ট বা ব্রেকিং স্ট্রেংথ। এরপরে এটার আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন স্ট্রেন হার্ডেনিং বা ওয়ার্ক হার্ডেনিং। If a ductile material can be stressed considerable beyond the yield point without failure, it is said to strain harden. When a material deforms plasticity, it work hardens, that is, the stress has to increase to give further deformation. অর্থাৎ কোন একটা ম্যাটেরিয়াল যখন তার ইল পয়েন্টের পরবর্তীতে সেটা যখন ডিফর্মেশন হতে থাকে তখন তার ডাক্টিলিটির পরিমাণটা বেড়ে যায়। নেকিং, after reducing the maximum stress, a localized reduction in area called necking begins and elongation continues। অর্থাৎ একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম স্ট্রেস যখন অ্যাপ্লাই হয়ে যায় তখন রিনফোর্সমেন্টের যে ডায়ামিটার আছে সেই ডায়ামিটারটা আস্তে আস্তে কমে যায় এবং অংশটা চিকন হয়ে যায়। যেখানে রেকিংটা দেখানো আছে এটা হচ্ছে অরিজিনাল ইনিশিয়াল অবস্থায় রিনফোর্সমেন্টের ডায়া, এবং পরবর্তীতে সেটা আস্তে আস্তে কি হয়েছে এরকম চিকন হয়ে গিয়েছে, ডায়ামিটার কমে গিয়েছে। তো এই ঘটনাটাকে মূলত বলা হয় নেকিং। অর্থাৎ প্রথমে ডায়ামিটার কমে, এরপর আস্তে আস্তে ছোট ছোট কিছু ছিদ্র দেখা যায়, এরপর ছিদ্র আস্তে আস্তে বড় হতে থাকে, এরপরে ছিদ্র বড় হতে হতে সম্পূর্ণরূপে এটা ছিঁড়ে যায়। তো মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভের ক্ষেত্রে যেটা অফসেট মেথডটা বলা ছিল সেটা হচ্ছে 0.2% একটা অফসেট লাইন নিয়ে, অর্থাৎ এখান থেকে যে স্ট্রেস স্ট্রেনটা পাওয়া যাচ্ছে সেখান থেকে 0.2 অফসেট লাইন নিয়ে এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের মধ্যে এই যে অফসেট লাইনটা যে পয়েন্টে কাট করবে সেটাকে মূলত ইল্ড স্ট্রেন্থ হিসেবে ডিফাইন করা যায়। এটা কখন হয়? তো যখন ইল্ড পয়েন্টটা সাধারণত কখন হয় যে স্ট্রেসের ভ্যালুটা সামান্য একটু কমে যায় বা স্টেবল হয়ে যায় তারপরে বাড়তে থাকে, তখন আমরা ইল্ড পয়েন্টটা সহজে নির্ধারণ করতে পারি। কিন্তু যদি এরকম হয় যে ইল্ড পয়েন্টটা নির্ধারণ না করা যাচ্ছে তখন মূলত এই 0.2% অফসেট লাইন নিয়ে এটার ইল্ড স্ট্রেন্থটা ডিটারমিন করা যায়। এরপর আসি আরো কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, যেমন মডুলাস অফ রিজিডিটি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ শেয়ারিং স্ট্রেস টু শেয়ারিং স্ট্রেইন। অর্থাৎ শেয়ারিং স্ট্রেস এবং শেয়ারিং স্ট্রেনের যে রেশিওটা ইলাস্টিক লিমিটের মধ্যে সেটাকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি। আর রেজিলিয়েন্স কি? The work done on a unit volume of material as a simple tensile force is gradually increased from zero to such a value that the proportional limit of the material is reached is defined as the modulus of resilience। অর্থাৎ কোন একটা ম্যাটেরিয়ালের প্রপোর্শনাল লিমিট এর মধ্যে তার যে এনার্জিটা স্টোর অবস্থায় থাকে সেই এনার্জিটাকে মূলত বলা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। আর মডুলাস অফ রাপচার বা টাফনেস কি? The work done on a unit volume of material as a simple tensile force is gradually increased from zero to the value causing rupture is defined as the modulus of toughness।
অর্থাৎ কোনো একটা ম্যাটেরিয়াল ফেল করার আগ পর্যন্ত তার সেটা যে পরিমাণে ওয়ার্ক হয়, অর্থাৎ যে পরিমাণে এনার্জি ডান হয়, সেটাকে মূলত বলা হয় মডুলাস অফ রাপচার বা টাফনেস। তার মানে যদি আমি ডায়াগ্রামটার দিকে খেয়াল করি, এই যে যে প্রপোর্শনাল লিমিট আছে, এই প্রপোর্শনাল লিমিট পর্যন্ত তার যে এনার্জি বা ওয়ার্ক ডান, এটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স। আর একদম জিরো থেকে শুরু করে ফেল হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণটার মধ্যে যে ওয়ার্ক ডান হয়ে থাকে বা এনার্জি স্টোর থাকে, সেটাকে মূলত বলা হচ্ছে মডুলাস অফ টাফনেস। এখানে মাইল্ড স্টিলের কিছু জেনারেল প্রপার্টিসের লিমিট দেওয়া আছে, যেমন প্রপোর্শনাল লিমিট কত, ইল্ড স্টিল সাধারণত কত হয়ে থাকে, মডুলাস অফ ইলাস্টিসিটি কত, পয়সনস রেশিওর ভ্যালু কত। মাইল্ড স্টিলের পয়সনস রেশিও সাধারণত 0.2 থেকে 0.3 পর্যন্ত হয়ে থাকে, অ্যাজ ইউজুয়ালি 0.3 ধরা হয়ে থাকে। তারপরে মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা জানি 29,000 কেএসআই ইন জেনারেল। তো এখানে বেসিক ভ্যালুগুলো দেওয়া আছে। তার ডাক্টিলিটি কত হতে হবে, মূলত 10 থেকে 35% হতে হবে। এই ভ্যালুগুলো মূলত আমরা যখন ক্যালকুলেশন করব, এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখব যে আমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা এই লিমিটের মধ্যে আছে কিনা। এখানে মূলত ফেইলার প্যাটার্নের কিছু ছবি দেখানো আছে। তো সাধারণত একটা ম্যাটেরিয়াল যখন এরকম কাপ-কোন শেপের ফেল হয়, সেটা ফুল কাপ-কোন হতে পারে বা ইনকমপ্লিট কাপ-কোন হতে পারে। ইনকমপ্লিট কাপ-কোন মানে হচ্ছে অর্ধেকটা এরকম কাপের মতো আর একটা প্রায় সমান অংশ এরকম, তখন এটাকে বলা হবে ডাকটাইল ফেলিয়ার। যেমন এই যে এখানে দেখাচ্ছে হাফ কাপের মতো আছে, এখানে আবার কাপ নাই। তো এগুলো সবই হচ্ছে ডাকটাইল ফেলিয়ার। অর্থাৎ যদি এবড়ো থেবড়ো টাইপের হয়ে থাকে, তাহলে ফেলিয়ার প্যাটার্নটা দেখে আমরা বুঝবো ডাকটাইল ফেলিয়ার। আর যদি ফেইলারটা মোটামুটি একদম সমান হয়, তখন সেগুলো বলা হবে হচ্ছে ব্রিটেল ফেলার। তো মাইল্ড স্টিলের ক্ষেত্রে সাধারণত ডাকটাইল ফেলারই হয়, ব্রিটেল ফেলার খুব হয় না বললেই চলে। বাট সেক্ষেত্রে হাই কার্বন স্টিল, যেটা যেখানে কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে, সেই সকল ক্ষেত্রে হতে পারে। তো এখানে টেস্টের প্রসিডিউরটা আলোচনা করা আছে। তো আমি প্রসিডিউরটা এই ফিগারটা থেকে একটু বুঝিয়ে আলোচনা করব। প্রথমত যেটা করতে হবে যে আমাদের যে মাইল্ড স্টিলের যে স্যাম্পলটা আছে, সেই মাইল্ড স্টিলের স্যাম্পলটা এই যে আপার ক্রস হেডের মধ্যে একটা জ আছে, সেই জ এর মধ্যে এখানে প্রেস করতে হবে, এবং এখানে অ্যাডজাস্টেবল ক্রস হেড আছে, এর মধ্যে একটা ছিদ্র আছে, এই দুই ছিদ্রের মাঝে এটাকে আটকাতে হবে। এবং এটার যে একটা গেজ লেন্থ আছে, সাধারণত 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা গেজ লেন্থ আছে। এই গেজ লেন্থটা অর্থাৎ যতটুকু আছে ততটুকু টপ অংশ উপরে আটকাতে হবে এবং বটম অংশ নিচে আটকাতে হবে। এবং এখানে একটা এক্সটেনশোমিটার সেট করা হয়, যে এক্সটেনশোমিটারের মাধ্যমে মূলত হচ্ছে তার ডিফর্মেশন কতটুকু হচ্ছে, অর্থাৎ ইলংগেশন কতটুকু হচ্ছে, সেটা জানা যায়। তো এই ইটিএম মেশিন যেভাবে অপারেট করে, এটাও ঠিক সেম ভাবে অপারেট করা হয়। প্রথমত লোডকে ধীরে ধীরে এখানে সেট করার পরে লোডকে আস্তে আস্তে বাড়াতে হবে। সাধারণত 5 কিলোনিউটন 10 কিলোনিউটন পর পর আমরা এখানে যে এক্সটেনশোমিটারটা থাকে, সেই এক্সটেনশোমিটারের কতটুকু এক্সটেনশন হচ্ছে সেই ভ্যালুগুলো নিতে পারি, আর এখান থেকে লোড নিতে পারি। এইভাবে প্রতি 5 কিলোনিউটন ইন্টারভেল আমরা হচ্ছে এক্সটেনশোমিটারের রিডিংগুলো নিব। এবং এটা দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে এটার স্ট্রেসের ভ্যালু আর বাড়তে দেখা যাবে না, মনে হচ্ছে স্টেবল হয়ে আছে। ওই স্টেবল পজিশনটা মূলত হচ্ছে ইজি স্ট্রেংথ হয়ে থাকে ওই সময়। এরপরে হঠাৎ করে আস্তে আস্তে স্ট্রেস বাড়তে থাকে, বাট পরিমাণটা খুবই কম, এবং যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে চিকন হতে থাকে, এবং চিকন হয়ে একটা পর্যায়ে এটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার মুহূর্তে একটা বিকট একটা শব্দ হয়। তো ছিঁড়ে গেলে আমরা তখন হচ্ছে ব্রেকিং স্ট্রেন্থটা পেয়ে যাই। তো এই টেনশন স্ট্রেন্থের জন্য আমাদের মূলত দুইটা ভ্যালু নিতে হয়। একটা হচ্ছে লোড, যে লোড থেকে আমরা স্ট্রেস ডিটারমিন করতে পারি রিইনফোর্সমেন্টের এরিয়া দ্বারা ভাগ করে। আর আরেকটা হচ্ছে এক্সটেনশোমিটার রিডিং, যেখান থেকে আমরা স্ট্রেইনের ভ্যালু পাই। এই যে যে স্ট্রেস এবং স্ট্রেন পাই, এই স্ট্রেস এবং স্ট্রেন থেকে মূলত স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামকে ড্র করতে হয়। তো এটার যে প্রসিডিউরটা, ডিটেলস প্রসিডিউরের একটা ভিডিও বিএলসি তে দেওয়া আছে। তোমরা বিএলসি থেকে ভিডিওটাও দেখে নিতে পারবা, আর আমাদের হচ্ছে ল্যাব ক্লাসে আমরা এটার এক্সপেরিমেন্টটাও দেখব, যে কিভাবে আসলে এই টেনশন টেস্টটা করা হয়ে থাকে। এরপর আসি, এখানে স্যাম্পল ক্যালকুলেশন নিয়ে আলোচনা করা আছে। তো এখানে স্যাম্পল ক্যালকুলেশনের ভিতরে এখানে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো মূলত হচ্ছে কার্ভ ড্র করার পরে পাওয়া যাবে। যেমন লেখা আছে এখানে
draw stress strain curve in tension and find out following properties from graph। তার মানে স্ট্রেস স্ট্রেন একটা গ্রাফ ড্র করতে হবে এবং সেই গ্রাফ থেকে প্রপোর্শনাল লিমিট ইলাস্টিক লিমিট লিখতে হবে। এই লিমিটগুলো আমরা কিভাবে পাবো? যে কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে পয়েন্ট এ বি সি, তাহলে এ পয়েন্টটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, বি পয়েন্টটা হচ্ছে ইলাস্টিক লিমিট, সি পয়েন্টটা হচ্ছে ইল পয়েন্ট, তারপর হচ্ছে ই পয়েন্টটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, এফ পয়েন্টটা হচ্ছে ব্রেকিং স্ট্রেংথ। এভাবে কার্ভের পয়েন্ট থেকে আমাদের যে পয়েন্টগুলো, বিভিন্ন পয়েন্টগুলো থেকে যে স্ট্রেসের ভ্যালুগুলো আছে সেই স্ট্রেসের ভ্যালুগুলো নিতে হবে। এখানে এই সিগমা দ্বারা যেটা বোঝাচ্ছে সবগুলো হচ্ছে স্ট্রেস। তার মানে আমরা যে গ্রাফ যেটা আছে সেই গ্রাফ থেকে স্ট্রেসের যে ভ্যালুটা নিব, একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা দুইটা ভ্যালু পাবো, একটা স্ট্রেস পাবো আর একটা স্ট্রেন পাবো। তো এখান থেকে স্ট্রেসের ভ্যালুটা নিতে হবে, যেটা হচ্ছে এখান থেকে আমাদের প্রপোর্শনাল লিমিট বা ইলাস্টিক লিমিটকে নির্দেশ করবে। এরপরে মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে ইলাস্টিক লিমিটের ভিতরে কোনো একটা পয়েন্টের স্ট্রেস এবং স্ট্রেন নিতে হবে। দুইটা পয়েন্টের নিতে হবে বিশেষ করে। ধরো আমি যদি একটু ফিগারের মধ্যে দেখাই, যে গ্রাফ ড্র করার পরে যে অংশটুকু স্ট্রেট পাওয়া যাবে সেটা হবে প্রপোর্শনাল লিমিট। এরপরে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত সেটা হালকা একটু বাঁকা হবে, সেটা হবে ইলাস্টিক লিমিট। এরপরে আর একটু বেশি টার্ন নেবে, সেটা হবে ইলডিস্টেন্স লিমিট। এরপর যদি কমে যাওয়া পাই তাহলে লোয়ারটা পাবো, কমে যাওয়া না হলে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সর্বোচ্চ যে পরিমাণটা পাবো সেটা হচ্ছে আলটিমেট। এখান থেকে কিছু লাইন টেনে টেনে স্ট্রেস বরাবর যে পয়েন্টগুলো পাবো সেগুলো হচ্ছে ওখানে মেনশন করতে হবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইলাস্টিসিটি, যেটা বললাম। ধরো যে ইলাস্টিক লিমিটের ভিতরে আমরা একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে দুইটা পয়েন্ট পাওয়া গেল। তো এই পয়েন্টটাকে যদি ধরি 1, এই পয়েন্টটা হচ্ছে 2, তাহলে 1 পয়েন্ট বরাবর একটা স্ট্রেস পাবো এবং একটা স্ট্রেন পাবো। আবার 2 নাম্বার যে পয়েন্টটা আছে এই পয়েন্ট বরাবর একটা স্ট্রেস পাবো এবং একটা স্ট্রেন পাবো। তখন ডেল্টা স্ট্রেস মানে হচ্ছে 1 পয়েন্টের স্ট্রেস এবং 2 পয়েন্টের স্ট্রেস, এই দুইটার পার্থক্য ডিভাইডেড বাই হবে 1 পয়েন্টের স্ট্রেন এবং 2 পয়েন্টের স্ট্রেন। অর্থাৎ স্ট্রেসের পার্থক্য, এই 2 পয়েন্টের স্ট্রেসের পার্থক্য ডিভাইডেড বাই হবে 2 পয়েন্টের স্ট্রেনের পার্থক্য। এভাবে আমরা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের স্ট্রেস এবং স্ট্রেনের রেশিও থেকে তার মডুলাস অফ ইলাস্টিসিটি ডিটারমিন করতে পারি এবং সেই ভ্যালুটা আমাদের চেক করে দেখতে হবে যে সেটা 29,000 এর কাছাকাছি হয় কিনা। এরপর হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্স, এটা হচ্ছে হাফ ইনটু প্লাস্টিক লিমিট বরাবর স্ট্রেস এবং প্লাস্টিক লিমিট বরাবর স্ট্রেন। তাহলে প্লাস্টিক লিমিট পয়েন্ট যেটা, সেখান থেকে আমরা স্ট্রেস পাবো, স্ট্রেন পাবো এবং সেটাকে হাফ দ্বারা গুণ করলে রেজিলিয়েন্স পেয়ে যাবো। এরপর হচ্ছে ইলংগেশন কিভাবে পাবো? আমরা যে টেস্ট করার পরে একটা স্যাম্পলের যে ফাইনাল লেন্থ পাবো সেই ফাইনাল লেন্থ থেকে ইনিশিয়াল লেন্থটা বাদ দিব। এরপর ইনিশিয়াল লেন্থ দ্বারা ভাগ দেওয়ার পরে 100 দ্বারা গুণ করলে যে ইলংগেশনটা হবে সেটাই হবে হচ্ছে পার্সেন্টেজ অফ ইলংগেশন। ডিসকাশনে এসে যে ম্যাটেরিয়াল গুলো প্রপার্টিজ গুলো পাবো সেই প্রপার্টিজ গুলো স্ট্যান্ডার্ড যে প্রপার্টিজ গুলো আছে তার সাথে কম্পারিজন করে দেখাবো যে সেগুলো আসলে স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে আছে কিনা বা কতটুকু পার্থক্য আছে। আর যদি একাধিক রিইনফোর্সমেন্ট টেস্ট করা হয়ে থাকে, যেমন ধরো 420 গ্রেড বা 500 গ্রেড, তাহলে আমরা এই দুইটার মাঝে কম্পারিজন দেখাতে পারি। এখানে অ্যাসাইনমেন্টের ভিতরে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে যেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেন হিসেবে সাবমিট করতে হবে। ডাটা শিটের ফিল আপ করার বিষয়টা যদি বলি, যেমন স্টুডেন্ট রেট, এটা হচ্ছে মেশিনের উপরে ডিপেন্ড করে। এখানে স্টুডেন্ট নেম, টাইপ অফ ম্যাটেরিয়াল, স্টুডেন্ট আইডি সব লিখতে হবে। টেস্ট করার পূর্বে স্যাম্পলটার ইনিশিয়াল লেন্থ, ইনিশিয়াল ডায়ামিটার নিতে হবে। ডায়ামিটার থেকে আমরা এরিয়া পেয়ে যাব π/4 বি স্কয়ার করে, এবং টেস্ট করার পরে তার ফাইনাল লেন্থ এবং ফাইনাল ডায়ামিটার নিতে হবে, সেখান থেকে আমরা ফাইনাল ক্রস সেকশন এরিয়া পাবো। স্যাম্পল ক্যালকুলেশন থেকে যে রেজাল্টগুলো পাবো সেই রেজাল্টগুলো মূলত এখানে ভ্যালুগুলোকে লিখতে হবে এবং সেটা কোন এককে, আমরা পিএসআই এককেও কাজ করতে পারি আবার মেগাপাস্কেল এককেও করতে পারি। তো এখানে ভ্যালুটা যে এককে নিচ্ছি সেই এককটা এখানে লিখতে হবে। যদি এসআই এককে করি তাহলে মেগাপাস্কেল লিখতে হবে, যদি পিএস এককে করি তাহলে পিএসআই লিখতে হবে। এটা হচ্ছে একটা ডাটা টেবিল, যে ডাটা টেবিলে আমরা 5 কিলোমিটার পর পর লোডের ভ্যালুগুলো লেখা আছে। আমরা যেখানে এক্সটেনশিওমিটার রিডিং নিব এবং এক্সটেনশিওমিটার রিডিং থেকে ইলংগেশন কিভাবে পাবো, এটাও ঠিক আগের মতো প্রক্রিয়া। এক্সটেনশিওমিটার রিডিংকে যদি আমরা গেজ লেন্থ দ্বারা ভাগ, সরি, এক্সটেনশিওমিটার একটা কনস্ট্যান্ট আছে যেমন ডায়াল গেজ কনস্ট্যান্ট, এই ভ্যালুটা 0.01 হতে পারে, 0.001 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে। তো এই রিডিংকে আমরা যদি কনস্ট্যান্ট দ্বারা গুণ করি তাহলে হচ্ছে ইলংগেশন পাবো, যেটা আমরা অন্যান্য টেস্টের ক্ষেত্রে দেখেছি। এরপর স্ট্রেস কিভাবে পাবো, এই যে লোডের ভ্যালুটা আছে এই লোডের ভ্যালুকে
কিলোনিউটনকে নিউটনে নিতে হবে 1000 দ্বারা গুণ করে, দেন এটার যে এরিয়া আছে বারের এরিয়া, সেই বারের এরিয়া দ্বারা ভাগ করলে আমরা স্ট্রেস পাবো। আর স্ট্রেন কিভাবে পাবো? স্ট্রেন সমান আমরা জানি যে ইলংগেশন ডিভাইডেড বাই গেজ লেন্থ। তাহলে এখানে যে ইলংগেশনটা পাবো সেখানকার সেটাকে গেজ লেন্থ দ্বারা ভাগ করলে স্ট্রেন পেয়ে যাব। আর রিমার্কসে কি লিখবো? রিমার্কসের ভিতরে হাইলাইট করতে হবে যে কোন পয়েন্টটা প্রপোর্শনাল লিমিট আছে, কোন পয়েন্ট ইলাস্টিক লিমিট। যেমন আমরা এখানে যদি পাই যে 40 পর্যন্ত এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, তার মানে এখানে লিখে দিলাম প্রপোর্শনাল লিমিট। এরপরে ধরো 55 এ পেলাম হচ্ছে ইলাস্টিক লিমিট, তাহলে এখানে ইলাস্টিক লিমিট লিখে দিব। অর্থাৎ প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, ইল্ড পয়েন্ট লিমিট, আলটিমেট পয়েন্ট বা আলটিমেট লিমিট, ব্রেকিং স্ট্রেন বা ব্রেকিং লিমিট, এগুলো আমাদের এখানে মার্ক করতে হবে। এবং এই যে এখানে যে স্ট্রেস এবং স্ট্রেন পাবো, সেই স্ট্রেস এবং স্ট্রেন থেকে মূলত আমাদের নর্মাল একটা গ্রাফ পেপারে ডায়াগ্রাম ড্র করতে হবে এবং ডিসকাশন লেখার মাধ্যমে এটার এক্সপেরিমেন্টের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমটা কমপ্লিট করে তোমরা হার্ড কপি এবং সফট কপি বিএলসিতে জমা দেবে।